পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা 16। কথা রেখেছে ইরফান 20 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে বাড়িতে। তবে প্রতিবারের মতো দরজা নিহারিকা খুলে দিল না। ইরফান ইয়াশাকে দরজা খুলে দিতে দেখে একটু অবাক হয়ে ভেতরে ঢুকে পড়ল। মুখে বলল, তোর ভাবি কই? এতক্ষণ আমার ঘরেই ছিল, কিছুক্ষণ আগে তোমাদের ঘরে গিয়েছে। ইনায়া কাঁদছিল তো। ইরফান চোখ বড় করে তাকালো। চিন্তার ছাপ স্পষ্ট তার কপালে। সে কি, ইনায়া কাঁদছিল কেন? ইয়াশা হেলে ধুলে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, কি জানি হুট করে কাঁদতে শুরু করেছে। ঠিকঠাকই ছিল। আমি আর ভাবি তো চমকে উঠেছি। পরে ভাবি ঘুম পাড়ানোর চেষ্টা করলো, আমি নিজের ঘরে চলে এসেছি। ইরফান আর দেরি করলো না, জুতো খুলে দ্রুত পা চালালো নিজের ঘরের দিকে। সন্ধ্যার আলো নেমে এসেছে। ঘরের ভেতর আধো অন্ধকার। ইরফানের বুকের ভেতরটা অকারণে ধকধক করছে। ঘরের দরজাটা অল্প খোলা। সে ধীরে ঠেলে ভেতরে ঢুকল। বিছানায় বসে আছে নিহারিকা। কোলের উপর ইনায়া ঘুমে ঢুলছে। ছোট্ট মুখটা ভেজা, মনে হয় কেঁদে ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। নিহারিকা ধীরে ধীরে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। ঘরে আলো জ্বালানো নেই, শুধু টেবিল ল্যাম্পের হলদে আলোয় দুজনের ছায়া লম্বা হয়ে বিছানায় পড়েছে। নিহারিকা ঠোঁটে আঙুল রেখে ইশারা করলো যেন ইরফান কথা না বলে। ইরফান এগিয়ে এসে নিচু গলায় ফিসফিস করে বলল, কাঁদছিল কেন? নিহারিকা মুখ তুলল। চোখ দুটো শান্ত কিন্তু গভীর। ধীরে সুস্থে ইনায়াকে শুইয়ে দিল বিছানায়। দুপাশে দুটো বালিশ দিয়ে ইরফানের বাহু টেনে বারান্দায় নিয়ে এলো সে। ইরফান অন্ধের মতো অনুসরণ করলো স্ত্রীর দেখানো পথ। নিহারিকা আরেকবার উকি মেরে ইনায়া ঠিক আছে কিনা দেখে বারান্দার দরজা লাগিয়ে দিয়ে বলল, হুট করেই কাঁদছিল, হয়তো কোনো কারণে ভয় পেয়েছিল। চিন্তার কিছু নেই। ইরফান মাথা নাড়ল। এমনিতেও সে চিন্তা করে না এখন। ফিসফিস করে বলল, আমি কি আসতে দেরি করলাম নাকি? না। নিহারিকা মাথা নাড়ল। বলল, আমি দ্রুত আসতে বলেছি, কারণ আপনার সাথে আমার কথা আছে। কথাটা খুব স্বাভাবিক, কিন্তু কণ্ঠে যেন অন্য অর্থ লুকানো। ইরফান এবার খেয়াল করল নিহারিকা দুহাত মুচড়াচ্ছে অস্বস্তিতে। তার চোখ সেখানে আটকালো 1 সেকেন্ড। কিছু হয়েছে তোমার? গলা খুব নিচু। নিহারিকা তাকালো তার দিকে। এক মুহূর্ত নীরবতা। বাতাস ভারী হয়ে উঠল অদৃশ্য কিছুতে। ইরফান ধীরে এগিয়ে আসলো 1 কদম। বলল, কি হয়েছে? নিহারিকা এবারে ঠোঁট ভিজিয়ে ইরফানের চোখের দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে বলল, আপনাদের ফ্যামিলি অ্যালবাম দেখেছি আজ। ইরফান অনুভূতিশূন্য দৃষ্টিতে তাকিয়ে ছোট করে বলল, ইয়াশা দিয়েছে? হ্যাঁ। আবার নীরবতা। ইরফানের বুকের ভেতর পুরনো স্মৃতির কাঁটা নড়ে চড়ে উঠল। সে জানে অ্যালবামের কিছু পাতা অসম্পূর্ণ, ইচ্ছাকৃতভাবে। সব দেখেছ? এবার প্রশ্নটা সরাসরি। নিহারিকা চোখ সরালো না। যা দেখার দরকার ছিল। এই একই বাক্য, কিন্তু এবার স্বর আলাদা। ইরফান দীর্ঘশ্বাস ফেলল খুব আস্তে। নিহা। সে বাক্য গুছিয়ে নিতে পারছে না। কোনো মতে কণ্ঠনালী থেকে শব্দ বের হলো। ইরফানের বলার আগেই নিহারিকা ধীরে বলল, আমি কখনো তাহিয়া আপুর ছবি দেখিনি। ভেবেছিলাম অ্যালবামে থাকবে, কিন্তু তার কোনো ছবিই নেই সেখানে। সব ছবিগুলো ছেঁড়া, আর আপনার ছবিগুলো। নিহারিকা শেষ করার আগেই এবারে ইরফান নিহারিকার কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, ছবিগুলো আমিই ছেড়েছি। অবাক হলো নিহারিকা। অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, আপনি? মানে কেন? ইরফান সময় নিল। গায়ের শার্টের উপর দুটো বোতাম খুলে নিজেকে রিল্যাক্স করলো। অন্ধকার হয়ে আসা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, নিহা, আমি জানি জীবনের সকল অধ্যায় গুরুত্বপূর্ণ। সব কিছু মুছে ফেলা যায় না, কিন্তু কিছু স্মৃতি বাঁচতে দিলে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। কথাগুলো বলতে কষ্ট হচ্ছে তার, স্পষ্ট বোঝা গেল। নিহারিকা ঠান্ডা চোখে শান্তভাবে শুনছে। ইরফান আবারও বলল, আমি জানি এমন অযৌক্তিক কাজ করাটা আমার জন্য মোটেই শোভনীয় নয়, কিন্তু তাহিয়া মারা যাওয়ার কিছু মাস পর্যন্ত আমি খুব ডিপ্রেশনে ছিলাম। ভেঙে পড়েছিলাম ভীষণ। বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পারলাম যে অন্তত নিজের সন্তানের জন্য হলেও আমাকে বাঁচতে হবে, তখন আমার মন চাইল আগের সব কিছু শেষ করে দিতে, অতীতকে মুছে দিতে। মনের কথা শুনলাম, আর এমন পাগলামো করলাম। তবে আমি কাউকে ঘৃণা করে কিছু করিনি নিহা। ইরফান এবারে নিহারিকার দিকে ঘুরে তাকালো। ভাঙা কণ্ঠ বলল, বিশ্বাস করো, আমি নিজেকে বাঁচাতে গড়েছি, নিজেকে শান্ত করতে এমন করেছি। তুমি ওসব দেখে ভয় পেও না। আমি চাইনি তোমাকে অস্বস্তিতে ফেলতে। ঘরের বাতাস আরও নীরব হলো। নিহারিকা এবার খুব ধীরে জিজ্ঞেস করলো, আর ইনায়া?
প্রশ্নটা ভারী। ইরফান চোখ বন্ধ করলো এক মুহূর্ত। ও আমার সব, ওর জন্যই আমি দাঁড়িয়ে আছি এখনো। তারপর চোখ খুলে নিহারিকার দিকে তাকালো। তুমি কি ভাবছো? নিহারিকা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তার মাথায় হিসেব চলছে। ছেঁড়া ছবি, একই পাতা কাটা, লালচে দাগ। তামান্নার কাছে অ্যালবাম থাকে, আর ইরফানের আলমারির সেই লুকানো কালো ডায়েরি। হ্যাঁ, একটু আগে সে ইরফানের আলমারিতে একটা কালো ডায়েরি দেখেছে। সে সব কিছু এখনই বলল না। কিছু সময় নিয়ে নিহারিকা শুধু নরম গলায় বলল, আমি আপনার স্ত্রী। আপনার অতীতের সাথে লড়াই করতে আসিনি আমি। কিন্তু তার ছায়া যদি বর্তমানকে ছুঁয়ে থাকে, আপনাকে ছুঁয়ে থাকে, তবে সেটা জানতে চাই। কথাগুলো ধারালো নয়, কিন্তু সোজা। ইরফান তাকিয়ে রইল তার দিকে। এই মেয়েটা আবেগে ভাসছে না, চুপচাপ দেখছে, হিসেব করছে, তারপর কথা বলছে। বুকের ভেতর হালকা শঙ্কা আর অদ্ভুত স্বস্তি একসাথে জন্ম নিল ইরফানের। তুমি কি জানতে চাও? সে জিজ্ঞেস করল। নিহারিকা এবার হালকা হাসল। এগিয়ে এসে ইরফানের শার্টের বাকি বোতামগুলো ধীরে ধীরে খুলে দিল। সাথে বলল, আজ আপাতত কিছু না। তারপর শার্টটা ঝেড়ে শোকাতে দিয়ে ইরফানের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি মোমবাতি আর বেলি ফুল এনেছেন? ইরফান এক মুহূর্তের জন্য থমকালো। এই মোড় ঘোরানোটা সে আশা করেনি। কেমন যেন হুট করে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে নিয়ে গেল নিহারিকা। হ্যাঁ, এনেছি। নিহারিকার চোখে ঝিলিক। হাত পেতে বাচ্চাদের মতো বলল, তো দিন। ইরফান হাসল। মোমবাতি ব্যাগে আছে নিহা, আর বেলি ফুলটা, বলে সে পকেট থেকে ফুল বের করে নিহারিকার হাতে দিল। এই যে আপনার ফুল। নিহারিকা ফুলগুলো হাতে বুলালো। আনমনে বলল, মোমবাতি দিয়ে কি করব জানেন? ইরফান আগের থেকেই আগ্রহী। আর একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি করবে? আজ রাতে একটু আলো জ্বালাবো। ইরফান অবাক হয়ে তাকালো। কেন? নিহারিকা তার দিকে এগিয়ে এসে খুব আস্তে বলল, আলোতে অনেক সময় ছায়া স্পষ্ট দেখা যায়। ইরফান ভ্রু কুঁচকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে রইলে নিহারিকা ফিক করে হেসে ফেলে। বলে, মজা করছিলাম। মোমবাতির কাজ আপনি পরে বুঝতে পারবেন মিস্টার কবির। বাক্যটা বলেই সে বারান্দা থেকে বেরিয়ে গেল। ইরফানও বারান্দার দরজা আটকে ঘরে গিয়ে বিছানায় বসে রইল। ঘুমন্ত ইনায়ের কপালে হাত বুলিয়ে দিয়ে চুমু খেল কপালে। বাতাসে অদ্ভুত গন্ধ, বেলি ফুলের আগাম আভাস, আর কোনো এক গোপন প্রশ্নের। রাত গভীর হয়েছে, বাড়িটা ধীরে ধীরে একদম স্তব্ধ হয়ে গেছে। করিডোরে আলো কমিয়ে দেওয়া। রান্নাঘরে বাসন ধোয়ার শব্দ থেমে গেছে অনেক আগেই। বাইরে দূরে কুকুরের ডাক ভেসে আসে মাঝে মাঝে। ইরফান ইনায়াকে কোলে নিয়ে ইয়াসার ঘরে দরজায় দাঁড়িয়েছিল কিছুক্ষণ। ইনায়া বাবার কাঁধে মুখ গুজে আধো ঘুমে বিড়বিড় করছিল। ইয়াসে এসে খুব আদর করে ওকে নিয়ে নিল। ইরফান মাথা নেড়ে মেয়ের কপালে শেষবার চুমু খেয়ে ধীরে দরজা টেনে দিল। করিডোর দিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে হাঁটতেই তার বুকের ভেতর অদ্ভুত একটা টান কাজ করছিল। আজকে সন্ধ্যার কথাগুলো, অ্যালবাম, নিহারিকার চোখের দৃষ্টি, সব একসাথে ভিড় করছে মাথায়। মেয়েটা তার সাথে এত অদ্ভুতভাবে কথা বলল কেন? সে দরজার সামনে এসে হাত রাখল সবে। দরজা খুলল স্বভাবসুলভ ভঙ্গিতে, কিন্তু সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার, ডুবে আছে ঘন ছায়ায়। এক ফোঁটা আলো নেই। জানালার পর্দা টানা, বাতাসে মৃদু বেলি ফুলের গন্ধ। ইরফান থমকে গেল। সে ভেতরে ঢুকতেই তার পায়ের শব্দ স্পষ্ট হলো। এত নিস্তব্ধতা অস্বাভাবিক লাগলো ইরফানের কাছে। সে আন্দাজ করে সামনে এগিয়ে গলা নিচু করে রাখল, নিহা। কোনো উত্তর নেই। সে আরও এক পা ভেতরে ঢুকতেই হুট করে একটা ক্ষুদ্র শিখা জ্বলে উঠল। মোমবাতির আলোতে আলোকিত হলো পুরো ঘর। অন্ধকার ভেদ করে ছোট্ট হলুদ আলোটা ধীরে ধীরে স্থির হলো। আলোর পেছনে দাঁড়িয়ে আছে নিহারিকা। ইরফান তাকে দেখে চোখ সরাতে পারল না। মেরুন রঙের শাড়ি পরিহিত নিহারিকার চুল খোলা, কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। তার চেহারা মোমের আলোয় আরও নরম, আরও গভীর লাগছে। কপালে টিপ নেই, ভারী গয়না নেই, তবুও জল করছে সে। মোমবাতিটা হাতে ধরে নিহারিকা ইরফানের চোখের দিকে তাকালো। ইরফান শুকনো ঢোক গিলল। গাঢ় কাজল দিয়েছে মেয়েটা। সে কি জানে কতটা সাংঘাতিক রূপসী লাগছে তাকে? সেই চোখ দুটো স্থির, অন্যরকম। মোমবাতির আলো মুখে পড়ে তার চোখের ছায়াকে আরও গভীর করে তুলেছে। যেন আলো আধারের মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজেই। ইরফানের নিঃশ্বাস এক মুহূর্ত থেমে গেল। সে ফিসফিস করে বলল, তুমি হঠাৎ? নিহারিকা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে এগিয়ে এসে টেবিলের ওপর আরও দুটো মোমবাতি জ্বালালো। ঘরটা এখন আধো আলোয় ভাসছে। দেয়ালে দুজনের ছায়া লম্বা হয়ে উঠেছে।
ঝুড়ি থেকে বেলি ফুলের গন্ধ ঘন হয়ে উঠেছে। ইরফান দাঁড়িয়ে আছে দরজার কাছে। এই দৃশ্যের জন্য সে প্রস্তুত ছিল না। নিহারিকা এবার মুখ তুলল। দৃষ্টিটা সরাসরি, অচঞ্চল। এই দৃষ্টি লাজুক নববধূর নয়, এটা এমন কারো যে ভাবছে, যে সিদ্ধান্ত নিচ্ছে। ইরফান ধীরে দরজা বন্ধ করলো পেছন ঘুরে। ছিটকিনিতে হাত রেখে বড় করে শ্বাস নিল। সে নিশ্চিত হতে পারছে না নিহারিকা এমন রূপে কেন ধরা দিয়েছে। তবে স্বামী হিসেবে তার বুক কাঁপছে। তার ভয় লাগছে নিজেকে হারিয়ে ফেলার। কাঠের হালকা শব্দে নীরবতা আরও গাঢ় হলো। সে কয়েক পা এগিয়ে এলো। মোমের আলোতে দুজনের মুখ এখন খুব কাছাকাছি দৃশ্যমান। ইরফান লক্ষ্য করল নিহারিকার ঠোঁট শুকনো নয়, কাঁপছে না, চোখে জল নেই, কিন্তু প্রশ্ন আছে, আর অদ্ভুত এক দৃঢ়তা। ইরফানের অস্বস্তি দেখে নিহারিকা মুচকি হাসল। আরেক কদম এগিয়ে এসে জিজ্ঞেস করল আলতো স্বরে, আমি মেরুন রং কখনো গায়ে দিই না, কালো চামড়ায় ভীষণ বিশ্রী লাগে, কিন্তু হুট করে মনে হলো আপনি যেহেতু উপহার দিয়েছেন, তাই স্ত্রী হিসেবে এটা প্রত্যাখ্যান করলে আপনাকে অপমান করা হবে। তাই। ইরফান আবারও শুকনো ঢোক গিলল। হাতের তালু ঘামছে তার। সে এখনও নিশ্চিত নয়, তবে নিহারিকা নিজেও জানে না সে কি করছে। অজান্তেই ইরফানের স্বামী রূপটা সে টেনে হিস্টে বের করে আনছে, তাকে এই মেয়ে বুঝতে পারছে। মাঝরাতে এভাবে সেজে গুজে কোনো স্ত্রী যদি স্বামীর সামনে হাজির হয়, তবে একটা কারণেই। কিন্তু নিহারিকা কি আসলেই তাই চাইছে, নাকি পরীক্ষা নিচ্ছে ইরফানের? ইরফান আকাশ পাতাল চিন্তা ভাবনা করে অন্যদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ আমার উপহার গ্রহণ করার জন্য, তবে তুমি যেভাবে বললে মোটেই বিশ্রী লাগছে না। নিহারিকা হাসল। নিজের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, তবে কেমন লাগছে? ইরফানের এমনিতেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই মুহূর্তে মেয়েটা কি শুরু করলো? সে তো আর বলতে পারবে না তোমায় আগুন সুন্দরী লাগছে। তোমার এই রূপ আমার হৃদয় ঝলসে দিচ্ছে। কংক্রিটের হৃদয়ে আঘাত হানছে নরম আবেশে। সে কি আর এসব বলতে পারবে? প্রতিবন্ধকতার বেড়াজালে পড়ে ইরফান তাই ছোট করে বলল, ভীষণ সুন্দর লাগছে। নিহারিকা হাসল নরম হয়ে। ইরফান সেই হাসি দেখল। এটা সাধারণ হাসি নয়, স্বাভাবিক হাসি নয়। নিহারিকা লজ্জা পাচ্ছে। তার গালে লাল আভা স্পষ্ট। ইরফান খেয়াল করেও কিছু বলল না। হুট করে তার গরম লাগতে শুরু করলো। মোমবাতির জন্য নিহারিকা ফ্যানও বন্ধ রেখেছে। নিজেকে লুকোতে ও পরিবেশ স্বাভাবিক রাখতে হালকা হাসার চেষ্টা করলো। বলল, তুমি কি আসলেই মোমবাতি দিয়ে এই মাঝরাতে জাদু করবে? নিহারিকার ঠোঁটে খুব সামান্য হাসি ফুটল। হ্যাঁ, নিচু স্বর। মোমের শিখা কেঁপে উঠল হালকা বাতাসে। আলোতে দুজন একে অপরকে নতুন করে দেখল। আজ কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, কোনো আড়াল নেই, শুধু আলো আর দুই জোড়া চোখ। রাতটা যেন অপেক্ষা করছে কিছু উন্মোচনের। ইরফান অস্থির হচ্ছে ভেতরে ভেতরে। নিজেকে খুব কষ্ট করে সামলিয়েছে সে। যতই হোক না কেন নিহারিকা তার স্ত্রী। মাঝরাতে একটা অনুভূতির কাজ করাটাও অস্বাভাবিক। এটা শুনতে অদ্ভুত হলেও সত্য। বিয়ের রাতেও তারা এক হতে পারেনি। আজ পর্যন্ত তারা আর পাঁচটা সাধারণ দম্পতির মতো কাছে আসেনি। মিলন হয়নি দুটো হৃদয়ের। মানসিক দূরত্ব খুব একটা না থাকলেও শারীরিক দূরত্ব তারা বজায় রেখেছে অনেকটা। ইরফানের এই নিয়ে একটু আগ পর্যন্ত অভিযোগও ছিল না। নিহারিকা বাসর রাতে সময় চেয়েছিল, সেও সময় দিয়েছে। কিন্তু নিহারিকা যদি এমন করে নিজে থেকে তাকে উন্মাদ করতে উঠে পড়ে লেগে যায়, তবে তো ভীষণ মুশকিল। আগুন যদি নিজে এসে ধরা দেয়, তবে সেই আগুনে না পড়ে উপায় কি? ইরফান অস্থির শ্বাস ফেলে দ্রুত বিছানায় বসে পড়ল। নিহারিকা দেখল তা স্থির নয়নে। কিছু না বলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। ইরফান বালিশ উঁচু করে আধশোয়া হয়ে হেলান দিয়ে স্থির ফ্যানটার দিকে চোখ রাখল। নিহারিকা এবারে আয়নার মধ্যে দিয়ে অস্থির ইরফানকে একবার দেখে নিয়ে হাসল। নিজের শাড়ির আঁচলে আঙুল ছুল। আটকে থাকা সেফটি পিনটা খুলে ফেলল। এরপর ধীর কণ্ঠে ডেকে উঠল, আপনি অবাক হচ্ছেন তাই না? ইরফান সেদিকে না তাকিয়েই বলল, একটু। নিহারিকা ফিক করে হাসল। স্তব্ধ রাতের এই নীরবতায় তার হাসিটা বুকে গিয়ে ঠেকল ইরফানের। হাত মুঠো হয়ে এলো তার। নিহারিকা এবার কোমরের কাছের সেফটি পিনে হাত দিয়ে বলল, সময় নেওয়া শেষ আমার মিস্টার কবির। আপনি এমন অস্থির হলে তো মুশকিল। আমি কি স্ত্রীর অধিকার পাবো না? শুধু আপনার সন্তানের মা হয়েই রইব? এতটা আত্মত্যাগ করা একটা নারীর পক্ষে সম্ভব নয়। ইরফানের বুকের ভেতরটা কেঁপে উঠল। এই স্বর, এই আত্মবিশ্বাস, এটা সেই লাজুক সময় চাওয়া মেয়েটা নয়, এটা তার স্ত্রী। নিহারিকা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে লাগলো।
যেন নিজের প্রতিচ্ছবিকেই সাক্ষী করছে। আর ধীরে ধীরে শাড়ি ঠিক করে আটকে রাখা সেফটি পিনগুলো খুলতে থাকলো। আমি ভয় পেয়েছিলাম নিজেকে, আপনাকে, এই সম্পর্ককে। মনে হয়েছিল আমি প্রস্তুত না, কিন্তু প্রতিদিন আপনার দিকে তাকিয়ে বুঝেছি আপনি কখনো চাপ দেননি, কখনো দাবি করেননি, অপেক্ষা করেছেন। সে এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। মোমের আলোতে তার চোখ দুটো শান্ত, পরিষ্কার। আজ বুঝলাম অপেক্ষারও একটা শেষ আছে। আর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা অর্ধেক রেখে দেওয়া যায় না। আর ইরফান উঠে বসলো সোজা হয়ে। তার চোখে বিস্ময়, টান, দ্বিধা সব একসাথে ফুটে উঠেছে। ভ্রু কুঁচকে শুধালো, আর